বিডিআর বিদ্রোহের ১৬ বছর ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড ঘটেছিল এই দিন। পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনার প্রতিবাদ করায় অনেক কর্মকর্তাকে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুতও করা হয়। এরকম আমাদের সাথে আজকে কথা বলার জন্য একজন চাকরিচ্যুত, তৎকালীন সময়ে চাকরিচ্যুত একজন কর্মকর্তা রয়েছেন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শামসুল ইসলাম। আমরা একটু সরাসরি তার কাছ থেকে শুনবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি তো ওই সময়ে ছিলেন ক্যান্টনমেন্টে। আসলে ২৫ ফেব্রুয়ারি ক্যান্টনমেন্টের পরিস্থিতি কেমন ছিল? ২৫ ফেব্রুয়ারি আমরা তো সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় ছিলাম। আমি ছিলাম ন্যাশনাল ডিফেন্স কলেজে, একটা কোর্স হয় আর্মি ওয়ার কোর্স, আর্ম ফোর্সেস ওয়ার কোর্স। এই কোর্সে আমি একজন স্টুডেন্ট ছিলাম। তো যা হয় সেদিন অ্যাকচুয়ালি আমাদের কোর্সের তেমন কোনো কারিকুলাম ছিল না। তো আমি গিয়েছিলাম স্টাফ কলেজে একটা রিসার্চ ওয়ার্কের ব্যাপারে, একটা ম্যাটেরিয়াল কালেকশনের জন্য। এবং সেখানে আমরা জানতে পারি যে বিডিআর কিছু একটা ঘটনা ঘটছে। তো আমরা টেলিভিশন দেখতে গেলাম, টেলিভিশনে দেখলাম এবং কিছুক্ষণের মধ্যে আমরা বুঝতে পারলাম যে দের সামথিং ভেরি ব্যাড গোয়িং অন। তো এবং কিছুক্ষণের মধ্যে আমরা 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 ইনফ্যাক্ট আমাদের বন্ধুদেরকে কল করা শুরু করলাম যারা বিডিআরে ছিল, এবং তাদের কাছ থেকে শুনতে পেলাম তারা সবাই বলছিল যে তোমরা ফোর্স পাঠাও, উই আর ইন ট্রাবল, আমাদের অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। তো আমরা সবাই ব্যক্তিগতভাবে যেখানে পেরেছি আর্মি হেডকোয়ার্টার্সে যারা ডিসিশন মেকিংয়ে আছেন তাদের সাথে যোগাযোগ করেছি, এবং আমরা আশা করছিলাম যে খুব তাড়াতাড়ি আর্মির একটা রেস্কিউ টিম যাবে, একটা অপারেশন হবে। বিকজ তখন তো আমরা একটা বিদ্রোহ, অ্যাকচুয়ালি এটা যে একটা প্ল্যান মার্ডার তখন আমরা বুঝতে পারছিলাম না। ইন এনি কেস একটা ডিসিপ্লিন ফোর্সে যখন বিদ্রোহ হয় তখন সবারই দায়িত্ব থাকে যে কুইকলি সেটাকে রেসপন্ড করা, কিন্তু এটা কিছুই করা হলো না। আপনারা জানেন সারা দিন ধরে একটা মকারি করা হলো, এবং একটা যে সবার আগে কিন্তু র্যাবের 2টা টহল দল পৌঁছে যায় বিডিআরের 2টা গেটে, এবং তাদেরকেও ঢুকতে দেওয়া হলো না। তখনও এই বিদ্রোহটা সেভাবে দানা বাঁধে নাই, এবং তখন যদি সেই ইভেন র্যাবের টিমগুলো যদি ঢুকতে পারতো, তাদেরকে যদি অ্যালাউ করা হতো, এটা সম্ভব ছিল এটা প্রথমেই এটাকে থামিয়ে দেওয়া। এবং আস্তে আস্তে এটা আরও বাড়লো, এবং আপনারা জানেন যে পসিবলি দি ফার্স্ট ডেতেই ম্যাক্সিমাম অফিসারদেরকে মারা হয়েছে, এবং কিছু কিছু অফিসার তো সেকেন্ড ডেতেও মারা হয়েছে। সো নিঃসন্দেহে আমরা তো প্রচণ্ড অ্যাগ্রিভ ছিলাম, আমাদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ তৈরি হয়েছিল, এবং যেটা ম্যানিফেস্টেশন ছিল 2 দিন পরে একটা সেনা সদরে একটা আর্মি অফিসারদের সবাইকে ডাকা হয়। আমরা একটু সেই প্রসঙ্গটাতে আসবো। তার আগে আমরা নানা ধরনের সাক্ষাৎকার অনেক সেনা কর্মকর্তাদের দেখেছি। তারা বলছেন যে অনেক সিনিয়র কর্মকর্তা ছিলেন যারা অভিযান চালাতে চেয়েছিলেন, কিন্তু তাদেরকে অভিযান চালানোর অনুমতি দেওয়া হয়নি। এই ঘটনাগুলো যদি আপনারা একটু বলেন। তখন তো আপনি এক অর্থে মানে তরুণ অফিসার ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল ছিলেন। আপনাদের ভেতরে প্রতিক্রিয়া কি ছিল, অথবা কেন এই যে এত দেরি হলো, এই বিষয়গুলো নিয়ে আপনাদের ভিতরে আলোচনা কি ছিল? আমরা জেনেছিলাম যে অ্যাটলিস্ট বাই 11 o'clock প্লাস আর্মির যে একটা 17 বেঙ্গল 46 ব্রিগেড আন্ডার একটা ইউনিট ছিল, 17 বেঙ্গলের একটা অংশ সেখানে পৌঁছে গিয়েছিল। তারও আগে র্যাবের 2টা টিম ওখানে ছিল, কিন্তু এরপর তো আরও আস্তে আস্তে আরও ট্রুপস গেল, কিন্তু সারাদিনই কাউকে কোনো অপারেশন করতে দেওয়া হলো না। এবং এটা ক্লিয়ারলি জানা ছিল যে সরকার থেকেই অ্যাকচুয়ালি তাদের কোনো অপারেশন করতে দেওয়া হচ্ছে না। ইনফ্যাক্ট আর্মি ট্রুপস কিন্তু এন্টার করে পিলখানাতে 26 তারিখে বিকালের দিকে। তারপর 2টো দিন, অলমোস্ট 2টো দিন এত ফোর্স, তার মধ্যে ট্যাঙ্কও চলে এসেছিল, এপিসি ছিল, অ্যান্ড ইট ওয়াজ এ হিউজ ফোর্স। এয়ারফোর্সের সাপোর্ট ছিল। আপনারা জানেন যে বিডিআর সেই পিলখানা কারণের সময় হেলিকপ্টারের কিছু ইয়ে ছিল, ওভারফ্লাই করা হয়েছিল, যেখানে বিডিআর হেলিকপ্টার গুলিও করেছিল। মানে ইন এনি কেস যে কোনো একটা বিদ্রোহ বলি, হত্যাকাণ্ড বলি বা হস্টেজ সিচুয়েশন বলি, সেগুলো ডিল করার জন্য প্রেসক্রাইবড একটা পলিসি আছে। এখানে কোনো ধরনের কোনো পলিসি বা কোনো রুলস কোনো কিছুই ফলো করা হয়নি, এবং সেখানে সেনাপ্রধান বা 3 বাহিনীর প্রধানরা কিন্তু তাদেরকে ডেকে পাঠানো হয়
যমুনায় প্রধানমন্ত্রী তাদেরকে ডেকে পাঠান। সেনাপ্রধান মইনু আহমেদ পরবর্তীতে বলেছিলেন যে উনি অপারেশন করতে চেয়েছিলেন, বাট বলা হয়েছিল যে এটা পলিটিক্যালি সেটেল করা হবে। একটা বিদ্রোহ বলি বা একটা হস্টেজ সিচুয়েশন বলি, সেটা ডিল করার জন্য কিন্তু এইভাবে পলিটিক্যাল সেটেলমেন্টের বিষয় না এটা, ঠিক আছে। এবং আপনারা জানেন সেদিন দুপুরবেলা পিলখানা থেকে একটা ডেলিগেশন গিয়েছিল প্রধানমন্ত্রীর দেখা করার জন্য দাবি দাওয়া নিয়ে, এবং প্রধানমন্ত্রী সেখানে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে। এর প্রধানমন্ত্রী একবারও জিজ্ঞাসা করে নেই যে অফিসাররা কেমন আছে, ফ্যামিলিগুলো কেমন আছে, কিছু জিজ্ঞাসা করা হয়নি। এবং আমরা এখন জানি, পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে এই পিলখানা ম্যাসাকারের সাথে আওয়ামী লীগের একটা বড় একটা কোয়াইট সিগনিফিকেন্ট পার্ট জড়িত, ব্যারিস্টার তাপস জড়িত, তারপরে নানক, মির্জা আজম, শেখ হেলাল জড়িত। এবং অনেকদিন ধরে এই পরিকল্পনাটা হয়েছিল। পিলখানার ভিতরে অনেকগুলা মিটিং হয়। 44 রাইফেল ব্যাটালিয়ন, যারা বিদ্রোহে সবচেয়ে বেশি জড়িত ছিল এই ব্যাটালিয়নটা, তাদের বাস্কেটবল গ্রাউন্ডে মিটিং হয়। পিলখানার বাইরে হাজারীবাগের একটা বাসায় মিটিং হয়। বিডিআর একটা কিছু দল সারা খাতুনের বাসায় গিয়েছিল। তাপসের সাথে অনেক মিটিং হয়। তারপরে পুরো এই হত্যাকাণ্ডটা একটা প্ল্যান হত্যাকাণ্ড, এবং এখানে সেই সময়ের যে আওয়ামী লীগ সরকারের একটা অংশ জড়িত ছিল। সো এটা ইনফ্যাক্ট এই জিনিসগুলো তখনই আমরা প্রথম থেকে একটু একটু করে জানা শুরু করি। সো আমাদের মানসিক অবস্থা কেমন ছিল সেটা আপনি বুঝতে পারছেন। তো এবং তার পরিপ্রেক্ষিতেই যখন প্রথম একটা মিটিং হয়, যে সেনা সদরের অগ্রযাত্রা বিল্ডিংয়ের একটা কনফারেন্স রুমে যে মিটিংটা হয়, যেখানে ঢাকার সব অফিসারকে রাখা হয়েছিল, যেন মইনু আহমেদ ডেকেছিলেন, এবং সেখানে অফিসাররা অনেক দে এক্সপ্রেস দেয়ার অ্যাঙ্গার, ফ্রাস্ট্রেশন। আমি একজন ছিলাম তার মধ্যে। তৎপরবর্তীতে বিভিন্ন সেনানিবাসেও অ্যাকচুয়ালি এরকম ঘটনা ঘটেছিল। অফিসাররা খুব বিক্ষুব্ধ ছিল, তার মধ্যে প্রচণ্ড হতাশা ছিল যে 57 জন অফিসার মারা গেল, আমরা কিছুই করলাম না। উই আর ট্রেন আর্মি, আমাদেরকে যুদ্ধক্ষেত্রে যেখানে লাইভ ফায়ারের মধ্যে কীভাবে অপারেট করতে হবে সেটা শেখানো হচ্ছে। সেখানে ক্যাপিটাল সিটির এমন একটা জায়গায় কিছু বিডিআর সৈনিক এইভাবে এরকম একটা ঘটনা ঘটাবে এবং আমরা বসে থাকবো, হতে পারে না। সো সেই অ্যাঙ্গার থেকেই যে আমাদের যে এক্সপ্রেশনটা, বিভিন্ন জায়গায় এক্সপ্রেশনটা হয়েছিল, তার পরবর্তীতে প্রথমে আমরা 6 জন চাকরি হারাই, আমি সহ আরও 5 জন। এবং ইনফ্যাক্ট শুধু আমরাই না, আমরা তো ইমিডিয়েটলি চাকরি হারিয়েছিলাম। পরবর্তীতে বিডিআর, আপনারা জানেন যে বিডিআর হত্যাকাণ্ডের পরে যে সমস্ত ইনকোয়ারিগুলো হয়েছিল, এগুলো সাজানো ইনকোয়ারি ছিল। সে আর্মি ইনকোয়ারিটাই বলেন বা সেই তদন্তের প্রসঙ্গে আমরা আসছি একটু। যদি ওই দিন আপনাদের সাথে যে বৈঠক ছিল, সেই বৈঠকে কি আলোচনা হয়েছিল? এবং আমরা শুনতে পাই যে আপনারা অনেক সংক্ষুব্ধ ছিলেন, খুব স্বাভাবিক, আপনাদের সহকর্মীদের আপনারা হারিয়েছেন। এবং ওই দিনের ঘটনাটা যদি একটু ছোট্ট করে সেদিন, এটা হচ্ছে 27 তারিখে আমরা শুনতে পেলাম কিছু ডেড বডি পাওয়া গেছে এবং একটা জানাজা হবে। তো যেহেতু লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কের কিছু অফিসার ডেড বডি পাওয়া গেছে, সো আর্মি নিয়ম অনুযায়ী প্রতিটা ডেড বডি জানাজার সময় যে ফুনারাল যে ড্রিলটা হয়, সেখানে 4 জন পল বিয়ারার লাগে, সব মানে সবটাকে ক্যারি করার জন্য। তো আমিও একজন ছিলাম এরকম। অ্যাকচুয়ালি আমি সেরিমোনিয়াল ড্রেসে ছিলাম। তো আমরা জানাজার জন্য গিয়েছিলাম, বাট পরবর্তীতে শোনা গেল জানাজাটা এখন হবে না, তার আগে একটা মিটিং হবে। তো আমরা সবাই গিয়েছিলাম। সেনা সদরের অগ্রযাত্রা একটা বিল্ডিং আছে, তার টপ ফ্লোরে একটা কনফারেন্স রুম আছে, বড় সড়ো একটা কনফারেন্স রুম। তো সেখানে মোটামুটি ঢাকা এবং আশেপাশের অফিসাররা এসেছিল, প্রায় 300 মতো অফিসার ছিল সেখানে। তো সেখানে জিয়ার মইনু আহমেদ সেনাপ্রধান, উনি আসলেন এবং উনি শুরু করলেন যে, জেন্টলম্যান, আই এম হিয়ার উইথ এ হেভি হার্ট। এই কথা বলার সাথে সাথেই কিন্তু শুরু হয়ে গেল চিৎকার চেঁচামেচি। ইট ওয়াজ অ্যাবসলিউট এ ভেরি ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন। মোস্ট অফ দি ইয়াং অফিসার্স, যারা তরুণ অফিসাররা,
ভীষণ বিক্ষুব্ধ ছিল, তাদের মধ্যে কেউ কেউ তেড়ে যাচ্ছিল। তখন মেজর মহসিন, 10 নং কোর্সের একজন অফিসার মেজর মহসিন, উনি দাঁড়ালেন, দাঁড়িয়ে উনি চিৎকার করে বললেন, অফিসার সিট ডাউন, উইল টক, উই আর নট হুলিগানস, উই আর ডিসিপ্লিন অফিসার্স, সো উইল টক বাট লেটস নট বিহেভ লাইক হুলিগানস। তো ওনার চিৎকার শুনে সবাই একটু বসলো। তখন উনি প্রথম একটা বক্তৃতা দিলেন। বক্তৃতা উনি অ্যাকচুয়ালি সেনাপ্রধানকে জিজ্ঞাসা করলেন যে, আপনি সেনাপ্রধান, আপনি আমাদেরকে বলেন যে কেন সেনাবাহিনী একটা প্রপার অপারেশন লঞ্চ করতে পারলো না, কেন আমাদের এই 57 জন অফিসার, আমাদের ব্রাদার অফিসাররা এভাবে মারা গেল, প্লিজ এক্সপ্লেইন। তো এরকম উনি যেমন মইনুল আহমেদ কিছু বলার চেষ্টা করলেন। তখন বেসিক্যালি একজন করে আমি সেকেন্ড ম্যান ছিলাম টু স্পিক আউট। তো আমরা সবাই অ্যাকচুয়ালি আমার মনে আছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে, স্যার আপনি আমাদের সেনাপ্রধান, আপনি গত 2 বছর যে জরুরি অবস্থার সময় আপনি ভার্চুয়ালি ইউ র্যান দি কান্ট্রি, ইউ আর সাচ এ পাওয়ারফুল চিফ আর্মি স্টাফ। তো আমরা আপনার কাছে জানতে চাই যে কি হয়েছিল, কেন সাধারণত বিদ্রোহের কোনো ঘটনার জন্য কোনো সরকারের পারমিশন নেওয়া দরকার নেই, এটা একটা ইনস্ট্যান্ট, এটা আমাদের লতে বলা আছে যে এনি সার্ভিং পারসন যদি কোথাও দেখে, সে যদি ছুটিতেও থাকে, সে যদি দেখে যে কোথাও বিদ্রোহ হচ্ছে বা বিদ্রোহ হওয়ার মতো একটা ঘটনা হচ্ছে, সেখানে সেই বিদ্রোহ দমন করা তার ডিউটি। কিন্তু সেখানে আমরা কিছুই করলাম না, আমরা আমাদের ট্রুপস পাঠালাম, কিন্তু ট্রুপসটা অপারেট করলো না এবং ভিতরে এক এক করে আমাদের অফিসারগুলো মারা গেল। সো এইটা একটা এক্সপ্রেশন অফ আওয়ার ফ্রাস্ট্রেশন ছিল, বাট ইন এনি কেস এটা একটা প্রশ্ন তো ছিল, একটা ভ্যালিড প্রশ্ন ছিল, তাই না? এবং আমরা কথা বলার সময় আমরা এই মুহূর্তে কি করণীয় সেটাও আমরা বলেছিলাম। সো ইন এ ওয়ে আমরা এই কথাগুলো বলার কারণে কিন্তু আস্তে আস্তে কিন্তু অফিসারদের যে একটা বিশৃঙ্খল যে একটা পরিস্থিতি, সেটা কিন্তু কিছুটা থেমেছিল, যে ঠিক আছে সামবডি ইজ টকিং, ঠিক আছে। কিন্তু দেখা গেল সেই সময় একটা অদ্ভুত জিনিস দেখলাম যে সিনিয়র অফিসাররা অ্যাকচুয়ালি কোয়াইট ছিলেন, সিনিয়র অফিসার কেউ কোনো কথা বলছিলেন না, তারা চুপচাপ বসেছিলেন। তো আমরা যারা মিড র্যাঙ্কিং অফিসার, লেফটেন্যান্ট কর্নেল জাস্ট ইন বিটুইন দি ভেরি জুনিয়র অফিসার্স অ্যান্ড সিনিয়র অফিসার্স, আমরা বা মেজর র্যাঙ্কের অফিসাররা তারাই কথা বলছিলাম। এবং ইন এ ওয়ে মানে তখন সেনাপ্রধানের সাথে ইন্টারাকশনটা আমাদেরই হচ্ছিল। তারপরও আরও 2 দিন সেনাপ্রধানের সাথে আমাদের মিটিং হয়। তখন বেসিক্যালি কথা হচ্ছিল যে এখন কি হচ্ছে, মানে পরবর্তীতে যে অ্যাকশনগুলো কী নেওয়া উচিত বা কী হচ্ছে সেটার অ্যাপ্রাইজাল। তারপরে পসিবলি মার্চ মাসের 1 তারিখে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী একটা অফিসারদের সাথে অ্যাড্রেসের অ্যারেঞ্জ করা হয়। সেখানকার কিছু অডিও আমরা বিভিন্ন সময় শুনেছি। জি জি। তো সেখানে কি হয়েছে? আসলে সেখানে কিন্তু যেহেতু এটা একটা প্ল্যান ছিল এবং ইনিশিয়াল যে মিটিংগুলোতে যে বিশৃঙ্খলা ছিল সেটা কিন্তু কমে এসেছিল, এবং এই বিশৃঙ্খলাটা হওয়ার কথা ছিল না। বিকজ আমরা আমাদের কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে প্রধানমন্ত্রীর অ্যাড্রেসের সময় যারা প্রশ্ন করবে বা যারা কথা বলবে, কারা কথা বলবে সেটাকে অর্গানাইজ করা। আমি আগেই বলেছি যে সে সময় অ্যাকচুয়ালি সিনিয়র অফিসারদের রোলটা খুবই লিমিটেড ছিল, দে ওয়ার জাস্ট কিপিং মাম। তো আমরা যেহেতু অলরেডি এক্সপোজ হয়ে গিয়েছিলাম, কথা বলেছিলাম, সো জুনিয়র অফিসাররা দে ওয়ার লুকিং টুয়ার্ডস আস, এবং আমাদেরকে সিজিএস সিনা ইবনে জামালি বলেছিলেন যে যেহেতু তোমাদেরকে এখন জুনিয়র অফিসাররা তোমাদের কথাই শুনছে, তো তোমরাই এটা অর্গানাইজ করো যেন প্রধানমন্ত্রী আসছেন যে সেখানে যেন কোনো বিশৃঙ্খলা না হয়। তো আমরা ওনার আমরাও তো ডিসিপ্লিন অফিসার্স, অ্যাকচুয়ালি আমরাও বিশৃঙ্খলা চাই নাই, বিকজ সেনাবাহিনীতে বিশৃঙ্খলা অ্যাকচুয়ালি খুব ডেঞ্জারাস, উই আর আর্ম পিপল, তাই না? সো কী হয় তখন অনেক ধরনের গুজবও ছড়াচ্ছিল। সো আমরাও উই ওয়ার কোয়াইট কেয়ারফুল, অ্যাটলিস্ট সেনাকুঞ্জের ইয়াতে যেন কোনো বিশৃঙ্খলা না হয়। কিন্তু যেটা হলো সেক্ষেত্রে সে সময় কিছু বিডিআর পিলখানা থেকে বের হয়ে এসছিলেন কিছু অফিসার, তার আগ পর্যন্ত কোনো মিটিংয়ে আসেন নাই, সেদিনই তারা জয়েন করে সেই অ্যাড্রেসে, এবং ওনাদের মধ্যে কয়জন কথা বলেছিলেন, এবং তখন তারা যে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছিলেন,
ভয়াবহ, মানে সে সময় কি হয়েছিল, হাউ দি লেডিজ অ্যান্ড চিলড্রেন্স ওয়ার মোলেস্টেড, এই ধরনের যখন এক্সপিরিয়েন্সগুলো তারা শেয়ার করতো তখন আবার অফিসাররা খুব ইমোশনাল হয়ে যায়। সেই ইমোশনাল কথাগুলো আপনি যে অডিওগুলোতে শুনেছেন যে প্রচণ্ড ইমোশন তৈরি হয়। বাট ইয়েট আই উড সে যে এরকম বিদ্যমান পরিস্থিতি তো সেই অ্যাড্রেসটা যে খুব বেশি খারাপ ছিল তা না, কিন্তু পরবর্তীতে যেটা হলো আমাদের এই কয়টা মিটিংয়ে আমরা যারা কথা বলেছিলাম, প্লাস বিভিন্ন সেনানিবাসে যে অফিসাররা যারা এই ধরনের তাদের অ্যাঙ্গার বা ফ্রাস্ট্রেশন এক্সপ্রেস করেছিল তাদেরকে অ্যাকচুয়ালি লিস্ট করে ফেলা হয়। কারণ আপনারা এখন জানেন যে এই যে গত 15 বছরে যে পুরো সেনাবাহিনীকে একটা পাপেট বাহিনী বানিয়ে ফেলা হলো, তার বিগিনিংই ছিল কিন্তু বিডিআর কার্নেজে আমরা 57 জন অফিসার যে হারিয়েছি, শুধু তাই নয়, আমাদের আর্মিটাকে আমরা ট্রিপল করে ফেলি। এবং এই বিডিআর কার্নেজের পরপর তারা এই ফ্যাসিস্ট রেজিম কিন্তু এবং তাদের কোলাবরেটর যারা আর্মিতে ছিল তারা বের করে যে কারা কারা প্রতিবাদী বা ন্যাশনালিস্ট, হ্যাঁ, এবং তার একটা লিটমাস টেস্ট ছিল সেই সময় কারা কথা বলেছিল। সো এই লিস্টটা বেশ বড় লিস্ট ছিল অ্যাকচুয়ালি, আমি যতটুকু জানি মোর দেন 100। আমরা তো 6 জন চাকরি হারিয়েছিলাম ইনস্ট্যান্টলি ইনেওয়ে, মানে জুনের 15 তারিখে আমরা চাকরি হারাই। বাট তারপরেও ওভার পিরিয়ড অফ মেনি ইয়ার্স এই অফিসারকে আস্তে আস্তে টার্মিনেট করা হয়, অনেককে এমন সিচুয়েশন তৈরি করা হয় যেন তারা রিজাইন করে, বা বিভিন্ন ধরনের সাজানো বিভিন্ন ঘটনায় তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়। তবে একটা এক্সাম্পল দিতে পারি যে আপনারা জানেন 2009 সালে একটা ঘটনা হয়েছিল যে সো-কল্ড তাপস মার্ডার অ্যাটেম্প্ট কেস। ব্যারিস্টার তাপস, যিনি শেখ হাসিনার একজন আত্মীয়, এবং ক্লিয়ারলি হি ওয়াজ ইনভলভড অ্যাজ এ কনস্পিরেটর ইন বিডিআর কার্নেজ। সো তার চেম্বারে একটা এসির একটা কম্প্রেসর বাস্ট করে, সিম্পল একটা জিনিস। এই ঘটনাটাকেই ইউজ করা হয় যে 5 জন অফিসার ওখানে বোমা বিস্ফোরণ করাতে গিয়েছিল। এরা 5 জনই কমান্ডো। এরা ছিল মেজর হেলাল, ক্যাপ্টেন রেজা, ক্যাপ্টেন ফুয়াদ, ক্যাপ্টেন সুবাইল এবং ক্যাপ্টেন রাজীব। তো এখন প্রশ্ন হচ্ছে যে এদেরকে কেন? হ্যাঁ, ইনফ্যাক্ট আমরা যেটা পরবর্তীতে জানি যে এই 5 জন অফিসারই কিন্তু বিডিআর কার্নেজের সময় কথা বলেছিল। ইনফ্যাক্ট তাদের মধ্যে 3-4 জন ছিল তারা এমআইসিতে কোর্স করছিল, এবং তারা এই বিডিআর কার্নেজের কথা শুনেই কিন্তু তারা চলে গিয়েছিল তাদের প্যারেন্ট ইউনিটে 8 ইঞ্জিনিয়ার্সে, এবং সেখান থেকে তারা পিলখানাতে অপারেশন করতে চেয়েছিল। এবং পরবর্তীতে এদের মধ্যে এই অফিসারগুলো পিলখানাতে যখন ইনভেস্টিগেশনগুলো হয় তখন তারা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিল সেখানে। এবং এরা যখন দেখলো যে সরকার এবং সরকারের যে সমস্ত মানে সাজানো যে ইনকোয়ারি কমিটিগুলো ছিল তারা কিভাবে বিডিআর এই হত্যাকাণ্ডের বিচারগুলো প্রভাবিত করছে, বিশেষ করে এভিডেন্সগুলোকে ডিস্ট্রয় করছে, স্যানিটাইজ করছে। একটা জিনিস বলি যে আমি আপনারা হয়তো শুনে থাকবেন যে বিডিআর হত্যাকাণ্ডে যে সমস্ত সৈনিকরা সরাসরি জড়িত ছিল বা যারা মেইন আই উইটনেস তাদের মধ্যে অনেকে কিন্তু মেরে ফেলা হয়। র্যাব 2 তাদেরকে একজন করে ইন্টারোগেশন নামে নিয়ে যায়, এবং ইভেনচুয়ালি তাদের পরবর্তীতে বলা হয় যে তারা হার্ট অ্যাটাকে মারা গেছে বা বিভিন্নভাবে মারা গেছে। আমাদের জানা মতে প্রায় অলমোস্ট ক্লোজ টু 50 অফ দি সোলজার্স ওয়ার কিল্ড। কারণ আই উইটনেসটা ওদেরকে মেরে ফেললেই কিন্তু এই ইনকোয়ারিকে ধামাচাপা দেওয়া যায়, তাই না? এবং এই জিনিসটাকে কন্টেস্ট করেছিল একজন অফিসার, ক্যাপ্টেন ফুয়াদ। সে ছিল সেখানকার কোঅর্ডিনেটর। তার মাধ্যমেই সৈনিকগুলোকে রিক্রুটমেন্টে নিয়ে যেত। তো সে যখন দেখলো যে কয়জন সোলজার একটা করে যাচ্ছে বাট তার ডেড বডি ফেরত আসছে, তখন সেটাকে বাধা দিল, যেহেতু হতে পারে না এভাবে। ঠিক সেরকমভাবে এই 5 জন অফিসার বিভিন্নভাবে তারা এই ইনকোয়ারির যে একটা আই ওয়াশ হচ্ছে সেটাকে তারা বাধা দেওয়ার চেষ্টা করেছিল। তখন তাদেরকে এই যে তাপস মার্ডার কেসে তাদেরকে ফাঁসানো হয় এবং তাদেরকে রীতিমতো গুম করা হয়।
সার্ভিং 5 জন অফিসারকে গুম করা হয়। ডিজিএফআই হেডকোয়ার্টারে তাদেরকে গুম করে রাখা হয়, পরবর্তীতে আর্মি ইন্টারোগেশন সেলও তাদেরকে রাখা হয়, এবং বছরখানেক পরে একটা মক ট্রায়াল করে যে কোর্ট মার্শালে তাদেরকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি, তাদেরকে ফোর্সফুলি কনফেশন নেওয়া হয়েছে, এবং তাদেরকে 2 ঘন্টার একটা ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে তাদেরকে 5 বছর জেলে পাঠিয়ে দেওয়া হয়। 2011 সালে আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে একটা মিউটিনি নাটক সাজানো হয়, এবং এটাও কিন্তু একটা স্টেজ ম্যানেজড একটা স্টিং অপারেশন। আপনারা জানেন মেজর জিয়ার কথা আপনি শুনে থাকবেন যে মেজর জিয়া ওয়াজ ইনভলভড। ইনফ্যাক্ট এই মিউটিনিতেও কিন্তু যাদেরকে ফাঁসানো হয় বা যাদেরকে এই স্টিং অপারেশনের মাধ্যমে ঢুকানো হয়, এরাই কিন্তু ছিল প্রতিবাদী অফিসাররা। প্রায় 50 বেশি অফিসারদেরকে বিভিন্নভাবে এই মিউটিনিতে করা হয়, এবং তার মধ্যে একজন মেজর জেনারেল চাকরি হারান, দুজন রিটায়ার্ড অফিসারকে 2 বছরের মতো প্রথমে গুম করা হয়, এবং পরবর্তীতে গুমই বলবো, বিকজ উইদাউট ট্রায়াল ইউ ক্যানট ডিটেইন ইন দি মিলিটারি ইয়ার জাস্ট লাইক দ্যাট, এবং 4 বছরের জেল দেওয়া হয়, অনেক অফিসারকে চাকরিচ্যুত করা হয়, এবং অনেকের ক্যারিয়ার ধ্বংস হয়ে যায়। তো এই ঘটনাগুলোর পরে গত 15 বছরে যেটা করেছে এই রেজিম, ফ্যাসিস্ট রেজিম, যে আস্তে আস্তে যারা পেট্রিয়টিক অফিসার, ন্যাশনালিস্ট অফিসার, তাদেরকে আস্তে আস্তে এলিমিনেট করা হয় বা তাদেরকে ক্যারিয়ারে উঠতে দেওয়া হয় না। রাদার যারা তাদের পক্ষের শক্তি, আপনারা একটা জিনিস শুনে থাকবেন যে বিডিআর কার্নেজের সবচেয়ে যে ব্যাটালিয়নটার বেশি পার্টিসিপেশন হচ্ছে 44 রাইফেল ব্যাটালিয়ন। 44 রাইফেল ব্যাটালিয়নের সিও ছিল কর্নেল শামস, আমার নামে নাম, পরবর্তী ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে রিটায়ার করেন। এবং এখন আমরা জানি যে এই ব্যাটালিয়নের অফিসাররাও কিন্তু এই বিডিআর হত্যাকাণ্ডে জড়িত ছিল, কারণ এই ব্যাটালিয়নের কোনো অফিসার কিন্তু মারা যায় নাই, তাদের কোনো গাড়ি বা তাদের বাড়িতে কেউ কোনো অ্যাটাক করে নাই, ওয়ারে সবগুলো অফিসারের গাড়ি টাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের গাড়ি কিছু হয় নাই। তারা সবাই বিডিআরের বিভিন্ন সৈনিকদের বাসায় আশ্রয় পেয়েছিল। কর্নেল শামস তো এই বিডিআর হত্যাকাণ্ডের 2 দিন উনি কয়েকবার বাইরে গিয়েছিলেন, এবং পরবর্তীতে উনি বের হয়ে এসে সরাসরি চলে যান যমুনায়, যেখানে উনি একটা প্রেসের সাথে কথা বলেন যে আমি এখানে লুকিয়েছিলাম, এবং শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তৃতায় টনিকের মতো কাজ করেছে ইত্যাদি, এবং তার নামই হয়ে গেল টনিক শামস। দুঃখজনকভাবে এটা খুবই দুঃখজনক যে ওনাকে কিন্তু এই ইনকোয়ারিতে প্রপারলি কেউ তাকে কোশ্চেন করে নাই, এবং আমরা সবাই জানতাম সে একজন মেইন ক্রিমিনাল। শুধুমাত্র পরবর্তীতে যে একটা যখন মামলা চলে, মামলাতে উনি শুধুমাত্র একবার গিয়েছিলেন, গিয়ে ওনার কথা বলে চলে এসছেন। হি ওয়াজ রিওয়ার্ডেড। ওখান থেকে উনি চলে যান প্রথমে এসএসএফে, এবং তারপরে উনি এনএসআই কাভার পোস্টিং নিয়ে চলে যান বিদেশে, এবং সে ইভেন আমেরিকাতে ডিএও ছিল, তো এবং ব্রিগেডিয়ার হিসেবে রিটায়ার করে। এবং তারপর থেকে আমরা একসাথে দেখি নাই, সে বাইরে দেশের বাইরে ছিল। সো এই বিডিআর কার্নেজের আসলে এই ঘটনাটা কিন্তু একটা নিছক একটা বিদ্রোহ নয়, এটা একটা প্ল্যান মার্ডার, এবং এটা দেশি বিদেশি শক্তি, পলিটিক্যাল ফোর্স, সেই সময়ের যে সরকার, তাদের একটা অংশ প্রত্যক্ষভাবে জড়িত ছিল। এবং পরবর্তীতে এই ইনকোয়ারিগুলা কীভাবে হয়েছে আপনারা এখন জানেন। আমরা দেখেছিলাম যে তখন তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেই তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে, এবং তদন্তকারী কর্মকর্তা একজন বলেছেন যে তিনি যে রিপোর্ট দিতে চেয়েছেন তাকে সেই রিপোর্ট দিতে দেয়া হয়নি, এবং যে রিপোর্টটি দেয়া হয়েছে সেটিও কখনো আলোর মুখ দেখেনি, এক ধরনের অন্ধকারের মধ্যেই আছে। এখানে মেইন দুইটা তদন্ত হয়েছিল। একটা হচ্ছে আর্মি হেডকোয়ার্টারের আদেশে একটা তদন্ত হয়েছিল, যেটার প্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, যিনি বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা। আর আরেকটা ইনকোয়ারি ছিল দি রিটায়ার্ড সেক্রেটারি মিস্টার আনিসুজ্জামানের নেতৃত্বে, যেটা ছিল জাতীয় লেভেলে, ন্যাশনাল লেভেলে একটা তদন্ত কমিটি হয়েছিল সরকারের।
আমি আনিসুজ্জামান সাহেবের তদন্ত কমিটি প্রকাশিত হয়েছিল, অ্যাকচুয়ালি আমি এটা পড়েছি, পুঙ্খানুপুঙ্খভাবে পড়েছি। আর সেনাবাহিনী যে তদন্ত কমিটির রিপোর্টটা আমরা কখনো দেখিনি ফর্মালি, বাট আমি ইনফর্মালি ড্রাফট দেখেছি। আমি জানি না সেটা ড্রাফটটা কি ফাইনাল ছিল কিনা, বাট আমি আপনাকে বলি, সেনাবাহিনীর তদন্ত কমিটির কথাটা আগে বলি। আমি সেই তদন্ত কমিটির সাথে যে অফিসাররা জড়িত ছিল তাদের সাথে কিছু কিছু অফিসারের সাথে কথা বলেছি, এবং সেখানেও একই কাজ করা হয়েছে। যারা প্রথম দিকে তদন্ত কমিটিতে যে অফিসাররা সংশ্লিষ্ট ছিল, যখন দেখা গেল যে তাদের মধ্যে কেউ ছিল খুব সিনসিয়ারলি কাজ করতে চাচ্ছে, তাদের কাছ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, নতুন অফিসার নিয়ে আসা হয়েছে। এবং আপনি জেনে খুব অবাক হবেন, এই হত্যাকাণ্ডের সময় সেনাবাহিনীর সেনাপ্রধান থেকে শুরু করে ইন্টেলিজেন্স এজেন্সির যে ফেইলিয়ার ছিল বা তাদের সম্পৃক্ততা ছিল, সেটা বের করার জন্য যে এই সমস্ত লোকজনকে যে তাদেরকে স্টেটমেন্ট নেওয়া দরকার ছিল, তাদের ইন্ট্রোডাকশন করা দরকার ছিল, কিছুই করা হয়নি। ইন এ ওয়ে এই তদন্ত কমিটি ছিল একটা পুরোপুরিটা আইওয়াশ, এবং পুরো জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য দুটা তদন্ত। তার মধ্যে আমি তারপরও বলবো যে আনিসুজ্জামান সাহেবের তদন্ত কমিটিটা কিছুটা ভালো ছিল, ইন এ সেন্স সেখানে কিন্তু যেমন আপনি দেখেন, আমি যে কর্নেল শামসের কথা বললাম, আনিসুজ্জামান তদন্ত কমিটিতে কিন্তু কর্নেল শামসের সম্পৃক্ততার কথা বলা হয়েছিল, যে তারা সন্দেহ করছে যে 44 রাইফেল ব্যাটালিয়নের কর্নেল শামস দি কমান্ডিং অফিসার এবং অন্যান্য অফিসাররা এর সাথে জড়িত, এবং অধিকতর তদন্ত দরকার। এবং ওরা বলেছিল যে তারা সেই কোঅপারেশন পায় নাই, তারা অনেককে তারা ইন্টারোগেট করতে পারে নাই, দেওয়া হয় নাই। সো আর আর্মি তদন্ত কমিটির যে রিপোর্টটা, যেটা আমি ড্রাফট যেটা দেখেছি, সেটা তো অত্যন্ত নিম্নমানের একটা তদন্ত রিপোর্ট। এটা দেখে মনে হচ্ছে যে মানে এটা ইভেন আমরা তো সারা জীবন আর্মিতে চাকরি করার সময় বিভিন্ন ধরনের তদন্ত কমিটিতে ছিলাম, যে এর চেয়ে পুর একটা তদন্ত রিপোর্ট আমি আর দেখি নাই। এবং সেখানে শুধুমাত্র একটা জিনিস তারা বের করেছে, যে বিডিআরে একটা মানে অসন্তোষ ছিল ডাল ভাত নিয়ে ইত্যাদি ইত্যাদি, এবং সেটারই বহিঃপ্রকাশ হয়েছে। বাট কারা এই হত্যাকাণ্ডের কনস্পিরেটর কারা, আমরা এখন জানি যে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার যে 25 তারিখ ঘটনা হয়, ইনফ্যাক্ট প্রায় এটার ষড়যন্ত্র শুরু হয় 2 মাস আগ থেকে, এবং বেশ কিছু ঘটনা ঘটে এই হত্যাকাণ্ডের 25 তারিখের আগে। ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল যে এখানে কিছু একটা বড়সড় ঘটনা ঘটতে যাচ্ছে। লিফলেট বিতরণ করা হয়েছিল, আপনারা জানেন। পিলখানা থেকে 3টা অস্ত্র হারিয়ে গিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে অস্ত্রাগারে অফিসারদেরকে ডিউটি দেওয়া হয়, তাই না? তারপরও এই ঘটনার কোনো পূর্বাভাস কেন গোয়েন্দা সংস্থাগুলো পায় নাই? কাদের দায়িত্ব ছিল এবং সেই দায়িত্ব তারা কেন পালন করতে পারলো না, সেই ব্যাপারে কিন্তু তদন্ত কমিটিতে কাউকে জিজ্ঞাসাবাদও করা হয়নি এবং কাউকে দায়ীও করা হয়নি। আর্মি কেন প্রপারলি অপারেট করতে পারলো না, কারা তাদেরকে বাধা দিয়েছিল? মানে একটা প্রপার তদন্ত হলে কিন্তু প্রত্যেকটা সেনাপ্রধান থেকে শুরু করে প্রত্যেকটা লোকের কিন্তু যারা যারা এই চেইন অফ কমান্ডে জড়িত ছিল, চিফ অফ জেনারেল স্টাফ ফর ইনস্টেন্স, হি কোঅর্ডিনেটস অল দি অপারেশন। আমি যেটা দেখছি শুধু ডিএমও আর ডিএমআইকে সাক্ষাৎকার নেওয়া হয়েছিল, বাট ডিজিএফআই এর কোনো অফিসারকে কিন্তু কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। Whereas DGFI is the premier intelligence agency of the country, এবং তাদের দায়িত্ব ছিল এই ধরনের একটা প্যারামিলিটারি ফোর্স। বিডিআর তো একটা মেজর প্যারামিলিটারি ফোর্স, এবং সেখানে একটা ঘটনা ঘটছে। এবং মোর ইম্পর্টেন্টলি তখন বিডিআর সপ্তাহ চলছিল, আপনারা জানেন, যেখানে প্রাইম মিনিস্টার যাবে, আপনারা গিয়েছিলেন অ্যাকচুয়ালি। আরও মজার বিষয়, প্রাইম মিনিস্টার কিন্তু তার ডিনারটা ক্যান্সেল করে। উনি প্যারেডে গিয়েছিলেন কিন্তু পরবর্তী ডিনারে যান নাই। কেন যান নাই? উনি কি কোনো খবর পেয়েছিলেন? বাট সে যদি খবর পেয়ে থাকে তাহলে কি অ্যাকশন নেওয়া হয়েছিল আমরা জানি না। বেশ কিছু ঘটনা ঘটে সেই সময়। এখন আমি আশা করি যে নতুন যে তদন্ত কমিশন হয়েছে তারা এগুলো দেখবে। ডিজি এনএসআই ছিলেন তখন বোধহয়, ডিজি আনসার ছিল মেজর জেনারেল এটিএম আমিন,
উনি প্যারেডে বিডিআর প্যারেডে উনি গিয়েছিলেন অতিথি হিসাবে। ওনার গাড়িতে কিন্তু 2টা এসএমজি ছিল। সাধারণত এরকম একটা যেখানে প্রাইম মিনিস্টার আসবেন সেখানে অস্ত্র নিয়ে কেউ প্রবেশ করতে পারে না বা নেওয়ারই কোনো কারণ নেই। বাট কেন গিয়েছিলেন উনি কিছু জানতেন? এই জিনিসগুলো কিন্তু তদন্ত কমিটি, এই যে 2টা তদন্ত কমিটি, সেই 2টো তদন্ত কমিটির কোনো রিপোর্টই উঠে আসেনি। কারণ এই ধরনের লাইনেই কোনো ধরনের তদন্ত করা হয়নি। আমরা ব্রিগেডিয়ার হাসান নাসির কাছে ঘটনাটা জানি যে উনি নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন এবং উনি ক্লিয়ারলি বলেছেন যে কিভাবে প্রথম থেকে বোঝা যাচ্ছিল যে এই তদন্ত কমিটি আসলে কোনো প্রপার তদন্ত করতে চাচ্ছে না। উনি যখন বললেন যে এদেরকে ইন্টারভিউ করা দরকার, ইট ওয়াজ ইগনোরড এবং ইভেনচুয়ালি একটা রিপোর্ট বানিয়ে তাকে সাইন করতে বলা হয়, তখন উনি ডিক্লাইন করেন। উনি নোট অফ ডিসেন্ট দিয়ে সিগনেচার করেন, বাট নোট অফ যে আমি এটার সাথে একমত না। পরবর্তীতে ব্রিগেডিয়ার হাসান নাসির কিন্তু চাকরি করতে পারেন নাই, উনি বাধ্য হয়েছেন রেজিগনেশন দিয়ে চলে যেতে। তারপরে এটা দেখা গেল যে বিডিআর কার্নেজের এই সময় যে অফিসাররা কথা বলেছিল বা কন্টেস্ট করার চেষ্টা করেছিল, সেই কার্নেজের সময় বা পরবর্তীতে ইনভেস্টিগেশনের সময় যারা চাচ্ছিল যে প্রপারলি একটা প্রপার ইনভেস্টিগেশন হোক, তাদের সবাইকে আস্তে আস্তে করে কিন্তু এলিমিনেট করা হয় বিভিন্নভাবে। আমি আপনাকে মোটা দাগের 3-4টা ঘটনার কথা বললাম। বড় সড়ো মানে একটা বড় স্কেলে অফিসারদেরকে টার্মিনেট করা হয় বা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করা হয়। তো আজকে সময় এসছে আসলে এগুলোর ব্যাপারে কথা বলার। এখন আমাদের একটা সময় এসছে, একটা ন্যাশনাল কমিশন হয়েছে। আমি একটা জিনিস বলতে চাই আপনাদেরকে, যে এই যে আমরা চাকরিচ্যুত হলাম, সেনাবাহিনীর কিন্তু আইনটা বিভৎস। আমাকে যদি কেউ চাকরি থেকে বের করে দেয়, আমার কিন্তু কিছু বলার নেই, বিকজ আইন আমাকে সেই সুযোগ দিচ্ছে না, কোনো লিগাল রিপোর্টস আমি নিতে পারি না। সেনাবাহিনীর কোনো আদেশ কোনো কোর্টে এটা আমি অ্যাপিল করতে পারি না। আমাকে যদি ইভেন অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারও চাকরিচ্যুত করা হয়, আমার কিচ্ছু বলার নাই। এই যে বিভৎস একটা নিয়ম আছে, সেটাই কিন্তু অ্যাডভান্টেজ নিচ্ছে বিভিন্ন সময় পলিটিক্যাল গভর্নমেন্ট বা সিনিয়র লিডারশিপ। হ্যাঁ, এবং এই সমস্ত এই আইন আমাদেরকে হাত পা বেঁধে দিয়েছে যে আমরা কোনো লিগাল রিপোর্টস পাইনি। এখন আমরা চাচ্ছি যে এই এত বছর পরে এখন একটা বিপ্লব হয়ে গেল, একটা পরিবর্তন হয়েছে। এখন আমাদের এই যে অফিসাররা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ইস্যুটা এখন রিভিউ করা হোক। যেভাবে আপনারা দেখেছেন যে ব্যুরোক্রেটদের হয়ে গেছে, পুলিশেরটাও হয়ে গেছে অলমোস্ট, কিন্তু সেনাবাহিনীতে সেভাবে তেমন কিছু হচ্ছে। একটা বোর্ড করা হয়েছে, আমরা জানি না, উই আর নট ভেরি স্কেপটিক্যাল যে এই বোর্ডটা আসলে তেমন কী করবে। তো যাই হোক, এই সময় এসছে, এই আমাদের সেনাবাহিনীতে রিফর্মও দরকার। অ্যাকচুয়ালি লিগাল সিস্টেম রিফর্ম করা দরকার আছে। আফটার অল উই আর সিটিজেন। একটা সিটিজেনের যে রাইট আছে, বেয়ার মিনিমাম যে রাইটটা আছে, যে আমাদের একটা সুরক্ষা, আইনি সুরক্ষা, সেটা আমাদের থাকা উচিত। তাহলে এইভাবে যুগে যুগে পেট্রিয়টিক এবং ন্যাশনাল অফিসারদেরকে এইভাবে টার্মিনেট করতে পারে না। এবং আজকে এই 25শে ফেব্রুয়ারির এই দিনে আমি আশা করছি, খুব দৃঢ়ভাবে আমি বিশ্বাসও করতে চাই যে এতদিন পরে হলো বিডিআর হত্যাকাণ্ডে একটা সুষ্ঠু তদন্ত হবে এবং যারা রিয়েল ক্রিমিনাল, বিডিআরে অনেক সৈনিকের পানিশমেন্ট হয়েছে, কিন্তু তাদের মধ্যে অনেকে কিন্তু আসলে মেইন ক্রিমিনাল না। অনেকে হয়তো হত্যাকাণ্ডে করেছে, কিন্তু কনস্পিরেটররা কিন্তু অনেক হাই লেভেলের। সেখানে পলিটিশিয়ানরা আছে, সাম মিলিটারি এলিমেন্ট আছে এবং অবশ্যই বাইরের শক্তি আছে। এগুলো প্রপারলি বের করা উচিত। তাহলেই কিন্তু আমাদের 57 অফিসারের যে আত্মা শান্তি পাবে। আমরাও চাই দ্রুততম সময়ের মধ্যে নতুন যে কমিশন গঠন হয়েছে তারা তদন্ত রিপোর্ট দিক এবং দোষীদেরকে আইনের আওতায় নিয়ে আসুক। আমরা বিডিআর হত্যাকাণ্ডের নানা বিষয় নিয়ে কথা বলছিলাম লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামসুল ইসলামের সঙ্গে।